আজকের আলোচ্য বিষয় হলো প্রাচীন প্রাচীন যুগ ও চর্যাপদ। প্রাচীন যুগের ব্যাপ্তিকাল হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 সাল, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 সাল। এই প্রাচীন যুগের ব্যাপ্তি নিয়ে অনেকের মধ্যে নানা মতভেদ আছে। তো এই যে প্রাচীন যুগ, এই প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদ ছাড়াও অলিখিত নিদর্শন ছিল কতগুলো, সেগুলো হলো ছড়া, রূপকথা, প্রবাদ। যেহেতু এগুলো কোনো লিখিত নিদর্শন নেই এগুলোর, তাই এগুলোকে অলিখিত নিদর্শন বলা হচ্ছে। ক্লিয়ার? নেক্সটে কি আছে, এই যে চর্যাপদগুলো ছিল, এই চর্যাপদগুলো হচ্ছে কি প্রাচীন যুগের একমাত্র সাহিত্য ছিল চর্যাপদ। এবং এই সময়ে বাংলায় কিন্তু পাল রাজারা ছিল। এই পাল রাজারা অধিকাংশই ছিল বৌদ্ধ সম্প্রদায়। এবার এই বৌদ্ধ সম্প্রদায় কিন্তু নানা ভাগে বিভক্ত ছিল, যেমন কি বজ্রযানী, হিনযানী, মন্ত্রযানী, সহজিয়া। এই সহজিয়া সাধকের যে সাধন সঙ্গীত, সেই সাধন সঙ্গীতই হলো চর্যাপদ। আর একটু বিষয় মনে রাখা দরকার, এটা আমাদের নোট অনুযায়ী, যে কি যে অনেকের মধ্যে হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচি মহাশয় কি বলছেন, যে চর্যাপদগুলো 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত। এই যে মতটা, এই মতটাই সবচেয়ে বেশি হচ্ছে গ্রহণযোগ্য, যে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদ রচিত। ক্লিয়ার? নেক্সট কি আছে, এবার একটা ছোট্ট আমরা কাহিনী শুনে নেব। কি কাহিনী? কাহিনীটা 1868 সালে পাঞ্জাবের মহারাজ রণজিৎ সিংয়ের পুত্র রাধাকৃষ্ণ ভারতের সকল ভাষার পুঁথি সংরক্ষণের জন্য লর্ড লরেন্সকে অনুরোধ জানান। এবার লর্ড লরেন্স তখন প্রাদেশিক গভর্নরদের সাথে পরামর্শ করে পুঁথি সংগ্রহের ব্যবস্থা করেন। এর ধারাবাহিকতায় বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি রাজা রাজেন্দ্রলাল মিত্রের সহযোগিতায় পুঁথি সংগ্রহের কাজ শুরু করল। তাহলে কে? বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি রাজা রাজেন্দ্রলাল মিত্রের সহযোগিতায় পুঁথি সংগ্রহের কাজ শুরু করল। এবার 1882 সালে তার লেখা একটি গ্রন্থে সেগুলির তালিকা প্রকাশ করলো। ঠিক আছে? কি গ্রন্থটার নাম ছিল? সেই গ্রন্থটার নাম রাজা রাজেন্দ্রলাল যে গ্রন্থটা প্রকাশ করলো সেটার নাম ছিল দি সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। ঠিক আছে? এই গ্রন্থটা প্রকাশ হয় 1882 সালে। নেক্সট, এবার 1891 সালে রাজা রাজেন্দ্রলাল এর মৃত্যুবরণ করলে কি হয়, পুঁথি সংগ্রহের দায়িত্ব পান কিন্তু কে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ঠিক আছে? এবার ইনি ছিলেন কিন্তু মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান। ঠিক আছে? এবার এই যে হরপ্রসাদ শাস্ত্রী, এই হরপ্রসাদ শাস্ত্রীর পারিবারিক পদবি ছিল কিন্তু ভট্টাচার্য। ক্লিয়ার? এবার 1877 সালে তিনি একমাত্র ছাত্র হিসেবে সংস্কৃত কলেজ থেকে প্রথম বিভাগে পাশ করার জন্য তাকে শাস্ত্রী উপাধি দেওয়া হয়। তাহলে কত সালে শাস্ত্রী উপাধি দেওয়া হলো? 1877 সালে। ক্লিয়ার? এইবার আরও একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, যে 1898 সালে মহামহোপাধ্যায় উপাধি প্রদান করা হয়। তাহলে হরপ্রসাদ শাস্ত্রীর কিন্তু পারিবারিক পদবি ছিল কিন্তু ভট্টাচার্য। ঠিক আছে? এবার শাস্ত্রী দেওয়া হলো তাকে সংস্কৃত কলেজ থেকে, আর মহামহোপাধ্যায় প্রদান করা হলো 1898 সালে। ক্লিয়ার? নেক্সট দেখো, এবার হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু কি করলো? হরপ্রসাদ শাস্ত্রী 3বার নেপালে যান। কয়বার? 3বার। প্রথমবার গিয়েছিল 1897 সালে, দ্বিতীয়বার গিয়েছিল 1898 সালে, এবার তৃতীয়বার নেপালে গিয়েছিল 1907 সালে। এবার তৃতীয়বার নেপালে যখন গেল তখন কি করলেন তিনি? নেপালের রাজগ্রন্থশালা, যেটার নাম কি
রয়্যাল লাইব্রেরি সেখান থেকে 4টি গ্রন্থ সংগ্রহ করে নিয়ে আসলো। কয়টা? 4টা। এই 4টা গ্রন্থ সংগ্রহ করে নিয়ে আসলো। নিয়ে আসে কি করলো? সেই 4টা গ্রন্থ কি কি? এক হচ্ছে চর্যা চর্য বিনিশ্চয়, 2 হচ্ছে সরহপাদের দোহা, 3 হচ্ছে কৃষ্ণপাদের দোহা, 4 হচ্ছে ডাকার্ণব। ঠিক আছে, এই যে 4টা গ্রন্থ, এই 4টা গ্রন্থের মধ্যে কেবলমাত্র চর্যা চর্য বিনিশ্চয় এটা ছিল হচ্ছে বাংলা ভাষায় রচিত, আর বাকি এই যে 3টা গ্রন্থ সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা আর ডাকার্ণব, এই 3টা কিন্তু বঙ্গ কামরূপী ভাষায় রচিত। নেক্সট দেখো কি আছে। এইবার এই যে তিনি 4টা গ্রন্থ নিয়ে আসলেন, সেই 4টা গ্রন্থ কি করলো? 1916 সালে সেই 4টা গ্রন্থ হরপ্রসাদ শাস্ত্রী কি করলো? কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বারবার এই বিষয়টাকে পরীক্ষার খাতায় আসে এই বিষয়টা, যে কি কোথা থেকে প্রকাশ করা হয়? কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কত সালে? 1916 সালে। ঠিক আছে, 1916 সালে। কি নামে? এই নামটাও খুব ইম্পর্টেন্ট। 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে তিনি এই 4টা গ্রন্থ কিন্তু প্রকাশ করলেন। ঠিক আছে, তাহলে এই যে গ্রন্থগুলো তিনি প্রকাশ করলেন, এরপরে আমরা আলোচনা করব শুধু চর্যাপদটাকে নিয়ে। আজকে প্রাচীন যুগ এবং চর্যাপদ এই দুটা মিলেমিশে আলোচনা করলাম, এবং এরপরের আলোচনায় আমাদের শুধু চর্যাপদ নিয়ে আলোচনা করা হবে। আজকে এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে জুড়ে থাকুন। ধন্যবাদ।